আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা ইতিমধ্যে তোমরা জানো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা চলতবিদ চ্যাপ্টারের উপর অধ্যায়ের উপর আমরা 5টি লেকচার সম্পন্ন করেছিলাম এবং গত রোববারে আমরা এই চলতবিদ অধ্যায়ের উপর একটা ফেসবুকে লাইভ ক্লাস নিয়েছিলাম। রিভিউ ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা সম্পন্ন করি। আজকে আমরা দেখব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা আমরা শুরু করব। মূলত এই শুরু করার আগে কিন্তু আমরা তোমাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে একটা লেকচার প্ল্যান সরবরাহ করেছিলাম। সেই লেকচার প্ল্যানের আলোকে আজকে আমরা প্রথম লেকচারটা আমরা আজকে দেখার চেষ্টা করব। দেখো, লেকচার প্ল্যানে আমরা প্রথমে লিখেছিলাম পদার্থবিজ্ঞান। তোমরা অনেকেই ভাবছো যে হঠাৎ এতদিন পরে এই পদার্থবিজ্ঞান সম্পর্কে স্যার কেন আলোচনা করতে চায়। আসলে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। আজকে আমরা পদার্থবিজ্ঞানকে দুভাগে ভাগ করবো। বেসিক্যালি আমরা একটা অংশের নাম দিয়েছি চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা অংশের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত এবং আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলো বুঝার পরে আমরা এর পরে টপিকসে চলে যাব। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান মানে আমরা বলেছিলাম যে প্রাকৃতিক ঘটনাগুলি গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করাকে আমরা পদার্থবিজ্ঞান বলছিলাম এবং এটার মাধ্যমে মানব কল্যাণের প্রয়োগ করা। তাহলে আজকে আমরা কি চিরায়ত পদার্থবিজ্ঞান মানে হচ্ছে যে আসলে নিউটনিয়ান যে ফিজিক্স গুলোকে আমরা বলি, অর্থাৎ 1896 সালের আগে তোমার এক্স রে এবং তেজস্ক্রিয়তা এগুলো আবিষ্কারের পূর্বে, আরো যদি বলি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের পূর্বে, বা আরো যদি বলি ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো আবিষ্কারের পূর্বে যে পদার্থবিজ্ঞানগুলো আমাদের মধ্যে বর্তমান ছিল বা যেগুলো আমরা পড়ি সেগুলোকে আমরা বলি চিরায়ত পদার্থবিজ্ঞান। তাহলে আমি চিরায়ত পদার্থবিজ্ঞান মানে এভাবে লিখতে পারি যে 1896 বা 1900 সালের আগের পদার্থবিজ্ঞান। আর এখানে আমি বলতে পারি 1900 সালের পরে যে পদার্থবিজ্ঞানগুলো আমাদের মধ্যে বর্তমান, যেমন কোয়ান্টাম তত্ত্ব থেকে শুরু করে বলা যায়, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে শুরু করে বলা যায়, এখান থেকে যে পদার্থবিজ্ঞানগুলো আমাদের মধ্যে বর্তমান সেগুলোকে আমরা বলি আধুনিক পদার্থবিজ্ঞান। এখানে তোমার চিরায়ত পদার্থবিজ্ঞান আমরা জানি এরা বেসিক্যালি ম্যাক্রোস্কোপিক জগৎ নিয়ে ডিল করে, অর্থাৎ বৃহত্তর জগৎগুলো নিয়ে ডিল করা হয়। আমাদের হচ্ছে খুব ভালো ইনস্ট্রুমেন্ট না থাকলে আমরা এখানে মাইক্রোস্কোপিক অর্থাৎ অতি আণুবীক্ষণিক বিষয়গুলো নিয়ে খুব বেশি অ্যাজাম্পশন বা খুব বেশি ব্যাখ্যা উপস্থাপন করতে পারিনি এবং আমরা অনেক জায়গায় প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম এটার জন্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে ম্যাক্রোস্কোপিক জগৎ নিয়ে ডিল করে ওয়ার্ল্ড, আর এখানে আমরা জানি বেসিক্যালি মাইক্রোস্কোপিক জগৎ নিয়ে ডিল করে। এগুলো নিয়ে এখানে এই চিরায়ত পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতা অনেক বেশি। মূলত বলা যায় চিরায়ত পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের অবতারণা করেছি। তাহলে এই জিনিসটা বুঝে নেওয়ার পর তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখন আজকের আলোচ্য টপিকস কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, অর্থাৎ আমরা চিরায়ত থেকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের দিকে ধাবিত হব। এই অংশ আলোচনা করতে গিয়ে আমাদের আরো ছোটখাটো কয়েকটা টার্ম একটু জেনে নিতে হবে। এমন একটা টার্ম হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। তোমরা নিশ্চয় প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা পড়েছিলে, নবম দশম শ্রেণী থেকে অনেকে পড়েছ। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থা নির্ণয় করা হয়, বা যে ত্রিমাত্রিক দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থা নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আমরা দেখিয়েছিলাম এটা 3 ধরনের হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আজকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? আমরা জানি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো
লাভ করা যায় তাকে জড় প্রসঙ্গ বলে। আমরা দেখতে পাচ্ছি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো লাভ করা যায় তাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমি এখানে দুটা রেফারেন্স ফ্রেম বিবেচনা করব, এটা একটা, এটা একটা, এটা নাম দিলাম এস প্রাইম, এটা নাম দিলাম এস প্রাইম। আসলে এই প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটি এস এর সাপেক্ষে একটা নির্দিষ্ট বেগে ধ্রুব বেগে গতিশীল থাকবে। ধ্রুব বেগ মানে বোঝাচ্ছে এখানে আসলে এই প্রসঙ্গ কাঠামোর কোনো কি নেই, ত্বরণ নেই, তার ভেলোসিটি ফিক্সড। তাহলে এই ধরনের একটা রেফারেন্স ফ্রেমকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এই পর্যায়ে আমরা এরপরে দেখব অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো সংজ্ঞা হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল নয়, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল নয় এমন প্রসঙ্গ কাঠামোকে, গতিশীল নয় অর্থাৎ যাদের কি আছে, ত্বরণ আছে, তাদের অজড় প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে বোঝাচ্ছে এক্ষেত্রে এই যে এই রেফারেন্স ফ্রেমটা যেটা গতিশীল সেটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল হবে না, এটার বেগ আপস এন্ড ডাউনস হবে, অর্থাৎ এদের মধ্যে ত্বরণ বিরাজ করবে। এই ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। দেখো এখানে আমি এক দুটা প্রসঙ্গ কাঠামো দেখিয়েছি, একটা প্রসঙ্গ কাঠামো আরেকটার সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, অর্থাৎ এটা স্থির আর এটা একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে সামনে দিকে আগাচ্ছে। এই ধরনের প্রসঙ্গ কাঠামো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টার অধ্যয়নে প্রচুর পরিমাণে লাগবে, অর্থাৎ তোমরা এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব আমাদের প্রকৃতির সবচেয়ে মিস্টেরিয়াস, সবচেয়ে রহস্যময় যে ঘটনা যেটাকে আমরা বলে থাকি আলো। এই আলো নিয়ে মানুষ আদিকাল থেকেই তোমার চিন্তা গবেষণা শুরু করেন এবং নানা রকম তথ্য প্রদান করেন। আমরা জানি আলো নিয়ে যে প্রথম তথ্যটা আমাদের দেওয়া হয়, যেটা আমরা আমাদের সময় নবম দশম শ্রেণীতে আলো একটা চ্যাপ্টারে অধ্যয়ন করেছিলাম, সেই আলো চ্যাপ্টারে প্রথম তত্ত্ব হিসেবে উপস্থাপন করা হয়েছিল নিউটনের কণা তত্ত্বকে। আমরা জানো নিউটনের কণা তত্ত্ব, নিউটন কর্পাসকুলার থিওরি। নিউটন স্যার বলেন যে আলো এখানে কণা আকারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের চোখে যখন প্রবেশ করে তখন দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তিনি এখানে আলোকে কণা হিসেবে কি বলেছেন, আলোকে কণা হিসেবে তিনি এজিউম করেছেন। এরপর দেখা যাচ্ছে এই কণা তত্ত্বের সাহায্যে আলোর বেশ কিছু ঘটনা ব্যাখ্যা করা যায়, আরো কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না। এমন কিছু ঘটনা যেগুলো ব্যাখ্যা করা যায় সেগুলো হচ্ছে কি আলোর প্রতিফলন ব্যাখ্যা করা যায়, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, বিচ্ছুরণ ব্যাখ্যা করা যায়, কিন্তু ব্যতিচাপ, অপবর্তন, সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। এই কথাগুলো এগুলো ব্যাখ্যা করা যায় না। এই হলো ব্যাপার। তখন এই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য নতুন একটা তথ্যের অবতারণা করার প্রয়োজন দেখা দেয় এবং সেই তথ্যটা নিয়ে এগিয়ে আসেন যে লোক আমরা জানি, তিনি হচ্ছেন আলোর তরঙ্গ তথ্য নিয়ে যিনি আগে আসেন, সেটা হচ্ছে হাইগেনের নীতি বলি আমরা, হাইগেনের নীতি বলি। এবং পাশাপাশি যেটা বলা হয় আলোর তরঙ্গ তত্ত্ব। হাইগেন সাহেব এই তথ্য প্রদান করেন। তিনি বলেন যে তিনি এখানে একটি ইথার নামক মাধ্যমের অবতারণা করেন। ইথার নামক একটি মাধ্যমের মধ্য দিয়ে আলো
3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং আমাদের চোখে এসে দর্শনের অনুভূতি সৃষ্টি করছে। তাহলে তার এজাম্পশন ছিল দুইটা, একটা হচ্ছে ইথার আর একটা হচ্ছে তরঙ্গ। কিন্তু আসলে কি তার নামে কিছু আছে? আসলে আলো কি শুধু তরঙ্গের মতোই লাগে? এখন এই ঘটনাগুলো ব্যাখ্যা করা গেলেও ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ব্যাখ্যা করা গেলেও আরো প্রকৃতির কিছু বেশ কয়েকটা ঘটনা ব্যাখ্যা করা যায় না। যেমন এমন একটি ঘটনা হচ্ছে কালো বস্তু বিকিরণ, ব্ল্যাক বডি রেডিয়েশন। এই জিনিসটা ব্যাখ্যা করা যায় না। হাইড্রোজেন স্পেকট্রাম, হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না হচ্ছে কন্ট্রোল প্রভাব ব্যাখ্যা করা যায় না। ইত্যাদি ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব হয় না। তখন দেখা যায় যে এই তথ্যের মধ্যে নিশ্চয় কি আছে, সীমাবদ্ধতা এবং ভুল আছে। তখন বিজ্ঞানীরা আলো স্টাডি করা শুরু করে তোমরা জানো আলোর একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ তথ্য আমাদের প্রদান করা হয়, যেটা ম্যাক্সওয়েল প্রদান করেন, যে আলো এখানে তাড়িৎ-চুম্বক তরঙ্গ আকারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ছড়িয়ে পড়ে তিনি বলতে চাচ্ছেন। এবং সর্বশেষ যে লেটেস্ট তথ্যটা আমাদের কাছে পৌঁছায় আলো সম্পর্কে একদম প্রিসাইজ ব্যাখ্যা দেওয়ার জন্য, সেই তথ্যটা হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্ব। আমরা জানি 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, জার্মান একজন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তিনি এই আলোর এই কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। তিনি এখানে আলোর একদম মাইক্রোস্কোপিক একটা ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলতে চাচ্ছেন এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের মাধ্যমে কোনো কালো কৃষ্ণ বস্তু যখন আলো রশ্মি শোষণ করে এবং বিকিরণ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়, সঞ্চারিত হয়, তখন শুধুমাত্র শোষণ এবং বিকিরণের সময় আলোগুলো প্যাকেট আকারে শোষিত হয় এবং বিকিরিত হয়। কিন্তু এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায় তখন কন্টিনিউয়াস আকারে, অর্থাৎ একটা লাইনের মতো করে যায়। কিন্তু 1905 সালে পরে এসে বিজ্ঞানী আইনস্টাইন তিনি কি করলেন, কোয়ান্টাম তত্ত্বের কি করলেন, ব্যাখ্যা দিলেন, একটু বর্ধিত করলেন। তিনি বললেন যে শুধুমাত্র আলোকরশ্মি কালো বস্তুর ক্ষেত্রে শোষণ বা বিকিরণের সময় নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়ও ডিসক্রিট, অর্থাৎ প্যাকেট আকারে যায়। তিনি এখানে কি করলেন, জিনিসটাকে এক্সপেনশন করলেন, করে তিনি আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করলেন। আমরা জানি যে জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার পান। পরবর্তীতে এই আলোর কোয়ান্টাম তত্ত্বটাই মূলত দেখা যায় যে অন্যান্য যাবতীয় সকল সমস্যাকে সমাধান করে। তিনি, আমরা যদি একটু জিম করি এভাবে কোয়ান্টাম তত্ত্বটাকে তিনি এভাবে দেখান যে আলোটা হচ্ছে মূলত মানে প্যাকেট বা কণা, যেটা কি করে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, এ ধরনের একটা ব্যাখ্যা প্রদান করলেন। এবং এই তথ্যের মাধ্যমে দেখা যায় যে আর কোনো প্রকৃতির ফেনোমেনা বা ঘটনা আমাদের কাছে ব্যাখ্যাতীত থাকলো না, সব ঘটনায় আমরা এখন মোটামুটি এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারি। তাহলে এইভাবেই আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের সামনে চলে আসে। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার দিক দিয়ে আরেকটা কত গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে, আমরা নিউটনিয়ান ফিজিক্স আমরা দেখেছিলাম। নিউটন স্যার আমাদেরকে বলেছিলেন সময়, ভর, পদার্থের দৈর্ঘ্য এগুলো অপরিবর্তিত। আমরা ছোটবেলায় খুব দুষ্টুমি করে বলতাম, দেখি বলতো দেখি চাঁদে একটা বস্তুর ভর যদি পৃথিবীতে যদি একটা বস্তুর ভর 6 কেজি হয়, চাঁদে কয় কেজি হবে? তো অনেকে বলতো 6/1 1 কেজি বলে দিত। এবার আমরা দুষ্টুমি করে বলতাম যে না, আসলে কোনো বস্তুর ভর পরিবর্তন হতে পারে না। কিন্তু এই 1900 সালের দিকে এসে, 1905 সালে এসে বেসিক্যালি আমাদের স্যার আইজাক নিউটন বলা শুরু করলেন, আলবার্ট আইনস্টাইন বলা শুরু করলেন যে বস্তুর ভর, পদার্থের দৈর্ঘ্য, সময় এগুলো আর ধ্রুবক নয়, এগুলো পর্যবেক্ষকের গতির সাপেক্ষে এগুলো পরিবর্তিত হয়। অর্থাৎ এই জিনিসগুলোকে তিনি করলেন আপেক্ষিক করে ফেললেন। এই তথ্যটাকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। মানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আপেক্ষিক তত্ত্বের বিশাল একটা ভূমিকা আছে। তাহলে আমি বলতে পারি আসলে আধুনিক পদার্থবিজ্ঞান মানে হচ্ছে যে আলোর তরঙ্গ তত্ত্ব থেকে বলা যায় কোয়ান্টাম তত্ত্বে কি বলা, জাম্প করা। এটা একটা ট্রানজিশন পিরিয়ড। আলোর তরঙ্গ তত্ত্ব থেকে কোয়ান্টাম তত্ত্বে চলে যাওয়াটা, এই বিষয়টাকে আমাদের এখানে প্রিসাইসলি ব্যাখ্যা করতে হবে। কিভাবে আমরা এখানে জাম্প করলাম,
এই জাম্প করার একটা ঘটনা যদি আমি বলি সেটা হচ্ছে কি, তাহলে আমাকে এই যে আমি আলোর তরঙ্গ তত্ত্ব যে কি বললাম, ইথার যে একটা মাধ্যমে কল্পনা করলাম, প্রকৃতি আমাদের প্রকৃতির ইথারে যে কি আছে ডুবে আছে এবং তার মধ্য দিয়ে আমরা সাঁতার কাটছি এবং আলোগুলো সাঁতার কেটে আমাদের কাছে পৌঁছাচ্ছে, এই ইথারের অস্তিত্ব আসলে আছে কি নাই সেটা আমাদের বুঝতে হবে। এবার আলো কি শুধুমাত্র তরঙ্গ, সে আলো কি শুধুমাত্র লাইনের মতো যায়, এভাবে যায় তরঙ্গ আকার এভাবে যায়, নাকি এদের মধ্যে কোনো কি আছে, ফাঁক আছে, সেটা আমাদের দেখার চেষ্টা করতে হবে। যদি এরপর আসলে একটু বলেই রাখি, তাহলে আলোক তরঙ্গ তত্ত্ব থেকে কোয়ান্টাম তত্ত্ব অবতারণের প্রথম কথা হলো আসলে প্রমাণ করা হয় ইথার বলতে আসলে কিছু নাই। আমরা যে মাধ্যমে কল্পনা করছি ইথার, সেই ইথার বলতে আসলে যে কিছু নাই সেটা আমাদের প্রমাণ করতে হবে। বিজ্ঞানী অলরেডি প্রমাণ করেছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। এবার আমরা দেখার চেষ্টা করবো আলো শুধুমাত্র তরঙ্গ আকারে এবং এভাবে লাইন করে যায় কি যায় না সেটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা দেখবো আসলে আলো এভাবে যায় না। ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে কোথায় বলতে যাচ্ছেন যে, আইনস্টাইন কোথায় বলতে যাচ্ছেন যে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তরঙ্গ আকারে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট শক্তির আকারে যায়। তিনি কি করলেন, লাইনগুলোকে কি করলেন, ডিসক্রিট করে দিলেন, ভেঙে দিলেন এবং তিনি প্রত্যেকটা প্যাকেটের শক্তির পরিমাণ বের করলেন, যেটাকে আমরা কি বলি, কোয়ান্টা বলি। মানে তিনি কি করলেন, এই যে আলোর কন্টিনিউয়াস লাইনগুলোকে কোয়ান্টাইজড করে ফেললেন। সেই জিনিসটা আমরা কোয়ান্টাম তত্ত্ব আলোচনার সময় আমরা দেখবো। আর তাহলে আমরা প্রথমেই এখন দেখার চেষ্টা করবো ইথার নামে কোনো মাধ্যম আছে কিনা। ইথার মানে কোনো মাধ্যম আছে কি নাই সে সংক্রান্ত ব্যাখ্যা প্রদান করেন, সে সংক্রান্ত একটি পরীক্ষা করেন দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে মাইকেলসন আর একজন হচ্ছে মর্লি। তাদের দুইজনের এই নামে নিয়ে এই পরীক্ষাটাকে বলা হয় মাইকেলসন মর্লি পরীক্ষা। আমরা জানো, আমরা একটু এই পরীক্ষাটা এখন মূলত দেখার চেষ্টা করবো, মাইকেলসন মর্লি পরীক্ষা। আজকে আমরা আমাদের এই ক্লাসে এই পরীক্ষাটা ভালোভাবে ব্যাখ্যা করার জন্য প্রয়াস পাবো। আর আমরা একটু দেখি মাইকেলসন মর্লি, তিনি মাইকেলসন সাহেব কি করলেন এই পরীক্ষাটা করার জন্য। তিনি আসলে একটা যন্ত্রের কল্পনা করলেন, যেখানে একটা এরকম সোর্স থাকবে, আলোর উৎস, আলো দেখুন বের হচ্ছে, সে আলোর উৎস থেকে আলোর রশ্মি গিয়ে লেন্স আপতিত হবে। আমরা জানি লেন্স আপতিত হলে আর রশ্মিগুলো কি হবে, সমান্তরাল গুচ্ছ পরিণত হবে। সমান্তরাল গুচ্ছ পরিণত হওয়ার পর আলোর রশ্মিগুলোকে তিনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা একটি এরকম দর্পণের উপর আপতিত করলেন। যেটা শুধু দর্পণ না, আসলে দুই ধরনের কোয়ালিটি তার মধ্যে বিদ্যমান। একটা হচ্ছে এই দর্পণটা, এটা যেমন রিফ্লেক্ট করতে পারে, এটার মধ্যে দিয়ে ট্রান্সমিশন হয়, অর্থাৎ প্রতিসরণ হয়। তাহলে এই যে আলো রশ্মির একটা অংশ এভাবে রিফ্লেক্টেড হয়ে উপরে গিয়ে এমন একটি দর্পণের সাথে ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ফিরে এসে এই কাচের মধ্য দিয়ে, এই পদার্থের মধ্য দিয়ে এইভাবে প্রতিসরিত হয়ে টেলিস্কোপে আপতিত হয় আলোর একটা অংশ। এটাকে আমরা বলছি টেলিস্কোপ, যার পিছনে চোখ থাকবে দেখার জন্য। চোখ থাকবে এবং আলোর আরেকটা অংশ এই পাতের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে সোজাভাবে গিয়ে আরেকটা দর্পণ M2 তে প্রতিফলিত হয়ে এভাবে উল্টো দিকে আবার ফিরে আসে, ফিরে এসে এই অংশে রিফ্লেক্টেড হয়ে তা নিচের দিকে চলে যায় এবং টেলিস্কোপে আপতিত হয়। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, এখানে পলিসিতে আমরা দেখতে পাচ্ছি আলোকে টেকনিক্যালি আমাদের এই লাইটটাকে, আমি এই লেন্সটা মুছে দিতে পারি, সমস্যা নাই, আমার এই লেন্সটা করার দরকার নাই, ধরে নাও এটাকে এভাবে কি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আলোটা আমরা দেখতে পাচ্ছি, সেই আলোটা কি হলো, আমাদের এই পাতে, যে পাতের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি রিফ্লেকশন এবং আরেকটা হচ্ছে কি রিফ্রাকশন। তাহলে এই যে আলো রশ্মিটা প্রথম অংশে রিফ্লেক্টেড হয়ে এমন দর্পণে আপতিত হয়ে আবার প্রতিফলিত হয়ে পাতের মধ্য দিয়ে এসে টেলিস্কোপে প্রবেশ করছে এবং এই আলোর আরেকটা অংশ দর্পণের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে M2 দর্পণে আপতিত হয়ে আবার রিফ্লেক্টেড হয়ে নিচের অংশে বাড়ি খেয়ে
আবার টেলিস্কোপে প্রবেশ করছে, অর্থাৎ টেলিস্কোপে এখানে দুইটা রে প্রবেশ করছে। তাহলে আমরা জানি দুইটা আলোক রশ্মি যদি একটা পট্টের উপর আপতিত হয়, এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম আলোর তোমার আমরা যেটাকে বলেছিলাম ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে সুসংহত উৎস থেকে নির্গত দুটো আলোক রশ্মি একে অপরের উপর আপতিত হলে কোথাও আলোর তীব্রতা বেড়ে যায়, কোথাও আলোর তীব্রতা কমে যায়, অর্থাৎ গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। এই পুরো ঘটনাকে আমরা বলেছিলাম ব্যতিচার। তাহলে এখানে এখন ব্যতিচারের মতো কতগুলো ফ্রিঞ্জ বা ডোরা বা রেখা বা পট্টি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তিনি কি করলেন, এই যে যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই যন্ত্রটাকে এভাবে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এটা আমাদের সূর্য আর এলো আমাদের পৃথিবী। তিনি পৃথিবীর সাথে জিনিসটাকে স্থাপন করলেন এভাবে, ঠিক এভাবে স্থাপন করলেন। তাহলে পৃথিবী যেমন বিবেগে গতিশীল, তাহলে আমাদের এই যন্ত্রটি, এই যে মাইকেলসের মোরলি এক্সপেরিমেন্টাল যে যন্ত্রটি, সেটিও বিবেগে পৃথিবীর সাথে গতিশীল হবে। এবং আলোক তরঙ্গ তত্ত্বের অ্যাসাম্পশন হচ্ছে আমাদের পুরো ইউনিভার্সটা ইথার নামক মাধ্যম দিয়ে কি হয়ে আছে, ভর্তি হয়ে আছে, পুরোটা ইথার নামক মাধ্যম দিয়ে ভর্তি। তাহলে আমরা ঠিক এজিউম করতে পারি একটা পানিপূর্ণ নদীর মধ্য দিয়ে একটা নৌকা যেমন চলে, ঠিক তেমনি ইথার নামক একটা মাধ্যম দ্বারা পরিপূর্ণ জায়গার মধ্য দিয়ে এই যন্ত্রটা কি হচ্ছে, ধাবিত হচ্ছে, মাধ্যমের মধ্য দিয়ে কি হচ্ছে, ধাবিত হচ্ছে। তাহলে এখানে এই ঘটনা কি ঘটবে না? যেহেতু ইথারের নামক মাধ্যমের মধ্য দিয়ে আমাদের এই আলোচ্য যন্ত্রটি কি হচ্ছে, সাঁতার কাটছে, অর্থাৎ এখানে স্রোতের বিপরীত দিকে, স্রোতের উল্টো দিকে একটা ব্যাপার ঘটবে। এই যন্ত্রটাই তো আমরা এখানে স্থাপন করলাম, কিন্তু এই যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি কি হচ্ছে। তাহলে আমরা দেখতেছি এখানে এই যে পৃথিবীর আপেক্ষিক বেগ তথা যন্ত্রটির আপেক্ষিক বেগের কারণে এইখান থেকে যে আলোক রশ্মি উৎপন্ন হচ্ছে, যেটা একই দিকে যাচ্ছে সি বেগে, বললাম এই যন্ত্রটা, অর্থাৎ এটাকে আমি পি নাম দিলে, এটা এ নাম দিলাম, এটা নাম দিলাম বি। তাহলে এই যে পি এ বরাবর যে আলোক রশ্মিটা যাচ্ছে, পি এ বরাবর অর্থাৎ পৃথিবীর বেগের দিকে যেটা যাচ্ছে, তার আপেক্ষিক বেগ দাঁড়াবে সি মাইনাস বি। তোমাদের কমন সেন্স থেকে এটা সি মাইনাস হবে না প্লাস হবে তা তোমরা বুঝতে পারো। যেমন আমাদের একটা গাড়ি যদি খুব স্পিডে চলে, তার সাথে আরেকটা গাড়ি যদি আমাদের পাশ দিয়ে যায়, তখন আমাদের কি মনে হয় যে গাড়িটা আমাদের পাশ দিয়ে যাচ্ছে সেটার বেগ কমে গেছে। কিন্তু আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে যে গাড়িগুলো চলে, সেগুলো মনে হয় না প্রচন্ড বেগে চলে গেল। অর্থাৎ যেগুলো আমাদের বেগের সাপেক্ষে উল্টো দিকে যায় তাদের বেগ খুব বেশি মনে হয় আমাদের কাছে, আর যেগুলো আমাদের বেগের সাপেক্ষে আমাদের দিকে চলে তাদের বেগ আমাদের কাছে কম মনে হয়। এই দেখো, কম মানেই অর্থাৎ আলোর বেগ যেদিকে যন্ত্রের বেগ একই দিকে হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি তার আপেক্ষিক বেগ দাঁড়াচ্ছে সি মাইনাস বি। তাহলে এটা হচ্ছে কি পি এ বরাবর, এই বেগটাকে আমরা বলছি পি এ বরাবর। আবার আমরা এই যে M2 দর্পণে প্রতিফলিত হয়ে আলো রশ্মি যখন উল্টো দিকে ফিরে আসবে, আলো রশ্মি তখন আলো রশ্মির বেগ হবে সিটা এদিকে উল্টো দিকে। তা আমরা তো বলেছি আমাদের বেগের উল্টো পাশে যখন কোনো গাড়ি যায় তখন আমাদের কাছে মনে হয় গাড়িটা খুব প্রচন্ড বেগে যাচ্ছে, তখন তার আপেক্ষিক বেগ দাঁড়াবে, তাহলে আমরা লিখবো সি প্লাস বি, বেগ বেড়ে গেছে বলে মনে হয় আমাদের কাছে। এই যে এটাকে আমি এপি বরাবর বলতে পারি। তাহলে এপি পি এ বরাবর এদিকে যাইতে এবং ফিরে আসতে সময় আমরা বের করতে পারি, অর্থাৎ পি বিন্দু থেকে এ তে গিয়ে আলোক রশ্মি আবার এ থেকে পি তে ফিরে আসতে সময় আমরা বের করতে পারি। সেই সময়টা কি হবে? আমরা লিখতে পারি এখানে এই সময়টাকে যদি আমি কি ধরি, টি ধরি, টি সমান দাঁড়াচ্ছে হলো বি বাই সি মাইনাস বি প্লাস ডি বাই সি প্লাস বি। অর্থাৎ যাওয়ার সময় সময়, কিন্তু আসার সময় সময়। আর এটা তো পুরোটা বেগই বোঝাচ্ছে, আর আমাদের এস সমান বিটি, এটা তো দূরত্ব, অতএব এস সমান বিটি। দুটো টাইম, যাওয়ার টাইম আসার টাইম, দুটো টাইম যোগ করলে আমরা পি থেকে এ তে এবং এ থেকে পি তে ফিরে আসার সময়টা পাই। এটাকে যদি আমরা কি করে একটু মডিফাই করে, তাহলে আমরা পাচ্ছি সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আর 2cd পাবো এখানে। আর আমি যদি এখান থেকে সি স্কয়ার কমন নিই, 2dc ডিভাইড বাই সি স্কয়ার কমন নিলে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার হবে।
একটা সি কাটা গেলে আমাদের পাচ্ছি 2d বাই সি ইনটু 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার ইনভার্স 1 হবে। এখন এই ইনভার্স 1 টাকে আমরা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে যদি কি করি এক্সপ্যানশন করি, তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াবে? অর্থাৎ টাইম টি সমান আমরা পাচ্ছি হলো 2d বাই সি ইনটু 1 প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার প্লাস এভাবে যেতে থাকবে। উচ্চতার ঘাতগুলোকে যদি আমরা নেগলেক্ট করি আমরা পাচ্ছি 2d বাই সি ইনটু 1 প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই সময়টা আমরা পেলাম একটা আলোক রশ্মি যেটা এখানে এস উৎস থেকে উৎপন্ন হয়ে পি থেকে এ তে যাচ্ছে, আবার এ থেকে পি তে ফিরে আসার সময়। এখন আমরা দেখবো এই আলোক রশ্মিটা যেহেতু আবার এদিক দিয়েও যাচ্ছে, তাহলে এই যে M1 এ গিয়ে দর্পণ আপতিত হয়ে আবার উল্টো দিকে ফিরে আসবে। কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কারণে, গতির কারণে, যন্ত্রের ঘূর্ণনের কারণে আলোক রশ্মিটা এমন হবে যে এখানে এসে আপতিত হয়ে এখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে আস্তে আস্তে ঘূর্ণনের কারণে এই দর্পণটা এখানে চলে আসবে। ডট ডট দিয়ে প্রকাশ করি, তাহলে আলোক রশ্মিটা গিয়ে এইভাবে দর্পণ আপতিত হয়ে ঠিক এখানে আপতিত হবে। এটা আমাদের সেই আলোচ্য ডট ডট দিয়ে প্রকাশ করতে পারি। এটা আমি একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে আমরা ব্যালেন্স করার জন্য মাঝখানে একটা প্লেট স্থাপন করি। সেই প্লেটটা আমরা কেন স্থাপন করি? এরপর যে আমরা অ্যাডজাস্টিং প্লেটে স্থাপন করার পর আমরা এই যে আলোক রশ্মি পি বিন্দু হতে বি প্রাইমে গিয়ে রিফ্লেক্ট হয়ে আবার পি প্রাইমে আসতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা ডিটারমাইন করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পি বি প্রাইম পি প্রাইম সমান হচ্ছে, আমরা লিখতে পারি পি বি প্রাইম প্লাস ডি প্রাইম পি প্রাইম, দুটো সমান হওয়ার পর আমরা লিখতে পারি 2 পি বি প্রাইম। আবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি পি বি প্রাইম সমান হলো, অর্থাৎ পি বি প্রাইম স্কয়ার সমান পি ও স্কয়ার প্লাস ও বি প্রাইম স্কয়ার। আমরা জানি পি বি প্রাইম স্কয়ার সমান, যেহেতু আলোক রশ্মি এই পথে আলোক রশ্মি সি বেগেস টি1 সময় ধরে চলবে, যেহেতু আমি এই সময়টাকে টি1 দিলাম, তাহলে লিখবো সি টি1 স্কয়ার সমান পিও। পিও মানে হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমরা জানি এই পথে যন্ত্রটি ভি বেগে চলছে টি1 সময় ধরে, তাহলে এই দূরত্বটা হবে বি টি1 হোল স্কয়ার। আর ও বি প্রাইম মানে আমরা জানি এটা দূরত্ব হচ্ছে ডি ডি স্কয়ার। এখান থেকে যদি আমি এখন টি1 সমান বের করি, আমার টি1 সমান দাঁড়াবে হচ্ছে ডি বাই রুট ওভার সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার। দেখা যাচ্ছে? ওকে, টি1 সমান আমরা পেয়ে গেলাম। তাহলে টি1 হচ্ছে কি পি থেকে বি প্রাইম পর্যন্ত যেতে যে সময়টা, সেটাই আমরা বলছি টি1। তাহলে আবার পি থেকে বি প্রাইমে গিয়ে বি প্রাইম থেকে আবার পি প্রাইমে আসতে সময় তাহলে 2t1 হবে। তাহলে সেই সময়টাকে যদি আমরা টি প্রাইম লিখি, এখানে টি প্রাইম সমান হচ্ছে 2t1 সমান দাঁড়াবে 2d ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, সরি বি স্কয়ার মানে সি স্কয়ার। এটা এখান থেকে আমরা আগের মতো যদি করি 2d বাই সি কমন নিয়ে ফেলি, তাহলে আমরা পাচ্ছি হলো ওই আগের মতো একই পলিসি যদি আমরা এখানে অ্যাডাপ্ট করি 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার হোল ওভার মাইনাস 1, এটা দ্বিপদী উপপাদ্য প্রয়োগ করলে দাঁড়ায় 2d বাই সি ইনটু 1 প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার। টি প্রাইম সমান আমরা পেলাম 2d বাই সি ইনটু 1 প্লাস বি স্কয়ার বাই 2c স্কয়ার, সরি এটা মাইনাস সাম হবে, আর এখানে একটা 2 আসবে। এখানে অবশ্যই আমরা জানি যেহেতু এখানে ইথার নামক মাধ্যমের উপস্থিতি কল্পনা করছি, অতএব আলোক রশ্মি এই পথে গিয়ে m2 তে বাড়ি খেয়ে আবার p তে ফিরে আসতে যে সময়টা, সেটা উপরে গিয়ে আবার ওই জায়গায় ফিরে আসতে সময় হচ্ছে বেশি হবে। অর্থাৎ এখানে t is greater than t prime। তাহলে আমরা এই ডেল টি সময় ব্যবধানটা যদি আমরা বের করি, তাহলে আমরা পাবো ডেল টি সমান
টি মাইনাস টি প্রাইম, যেটার মান আমরা পাচ্ছি এখানে। এই সময় ব্যবধানটা আমরা যদি মানগুলো বসাই তাহলে পাবো 2d v স্কয়ার বাই c কিউব পাবো আমরা। যদি আমরা এই যে টি এ পথে গমনকারী আলোক রশ্মির আবার রিফ্লেক্টেড হয়ে আবার পি বিন্দুতে ফিরে আসতে সময় এবং বি পথে গিয়ে আবার রিফ্লেক্টেড হয়ে পি বিন্দুতে ফিরে আসতে সময় ব্যবধান যদি টি এবং টি প্রাইম হয়, যেহেতু এখানে টি ইজ গ্রেটার দেন টি প্রাইম, সুতরাং এই দুটো আলোক রশ্মির অতিক্রান্ত পথের যে সময়টা লাগবে সেই সময় ব্যবধান সমান আমরা পেলাম dv স্কয়ার বাই c কিউব। সুতরাং কত পার্থক্য হবে আমরা জানি, কত পার্থক্য সমান del t into c, সুতরাং 2d v স্কয়ার বাই c স্কয়ার হবে। এখন আমি এই যন্ত্রটাকে যদি আমি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, 90 ডিগ্রি কোণে যদি যন্ত্রটাকে আমরা ঘুরিয়ে দিই তাহলে পথের পার্থক্যটা কত হবে? তাহলে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলে, ঘোরালে পথের পার্থক্য আমাদের দ্বিগুণ হয়ে যাবে, সমান 2d v স্কয়ার বাই c স্কয়ার। অর্থাৎ এই যে দুটো আলোক রশ্মি আমাদের টেলিস্কোপে এসে এখানে কি ঘটাচ্ছে, ব্যতিচার ঘটাচ্ছে, তাদের মধ্যবর্তী পথের পার্থক্য হচ্ছে এত। আর আমরা এই পথের পার্থক্য যদি 0 হয়, মানে ল্যামডার 0 গুণিতক হয়, তাহলে গঠনমূলক ব্যতিচার হয়। আর যদি ল্যামডার সমান হয় তাহলে প্রথম গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়, আমরা যেটাকে বলি চরম বিন্দু বলি। ঠিক তেমনি এখানে আমরা এই গঠনমূলক ব্যতিচারের শর্তটাই আমরা এখানে লিখব 2d, আমরা পাই 2d v স্কয়ার বাই c স্কয়ার সমান m ল্যামডা। এখানে আমরা যদি d সমান 10 মিটার, v সমান 30 কিলোমিটার পার সেকেন্ড, ল্যামডা সমান 5000 অ্যাংস্ট্রম এবং c এর মান যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বসাই, তাহলে n সমান পাওয়া যায় 0.01 পাওয়া যায়। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই যে যন্ত্রটাকে আমরা যদি 90 ডিগ্রি এখানে ঘুরিয়ে দিই তাহলে এদের এই যে এখানে ফ্রিঞ্জ শিফট অর্থাৎ ব্যতিচারের যে ফ্রিঞ্জ শিফট সেটা পাওয়া যাওয়ার কথা ছিল, তারা অনুমান করেছিল এটা অ্যাটলিস্ট 0.4 পাওয়া যাবে। কিন্তু যতবারই তারা এটা পরিমাপ করেছেন এবং বিভিন্ন উচ্চতায় পরিমাপ করেছেন, বছরের বিভিন্ন সময়ে পরিমাপ করেছেন, এরপরে বিভিন্ন ঋতুতে পরিমাপ করেছেন, দেখা গেছে যে তারা এই ব্যতিচারগুলোর ফ্রিঞ্জ শিফট 0.01 এর চেয়ে বেশি পরিমাপ করতে সক্ষম হননি, অথচ তারা ধারণা করেছিলেন এটা 0.4 হবে। যেহেতু ব্যতিচারের প্যাটার্নগুলোর মধ্যে কোনো ফ্রিঞ্জ শিফট হয়নি, আশা করা যায় এই যে পি এ পথে গমনকারী আলোক রশ্মি এবং পি বি পথে গমনকারী আলোক রশ্মির পথের কোনো পার্থক্য নাই, অর্থাৎ সময় কোনো ব্যবধান নাই, অর্থাৎ পথের পার্থক্য না থাকার অর্থ হচ্ছে যে অর্থাৎ এই যে আলোটা গেল সেই আলোর ক্ষেত্রে যে আমরা c মাইনাস বি এবং c প্লাস বি আপেক্ষিক বেগ হিসাব করেছি, এটা পসিবল না। অর্থাৎ আলোর বেগের ক্ষেত্রে আপেক্ষিক বেগ হিসাব করা যাবে না, যেহেতু এখানে সময়ের কোনো পার্থক্য হয়নি। যেমন আমরা নদীর ক্ষেত্রে ধরেছিলাম যে স্রোতের উল্টো দিকে আর স্রোতের বিপরীত দিকে গেলে যে সময়ের একটা পার্থক্য তৈরি হয়, যেহেতু এটা সংঘটিত হয়নি, যেহেতু কত পার্থক্য পাওয়া যায়নি, অতএব এখানে ইথার নামে কোনো মাধ্যম নেই। আমরা তোমাদেরকে লেকচার শুরু থেকে বলেছিলাম, আমরা আমাদের এই লেকচারের অংশ আমরা দেখাবো চিরায়ত বলয় বিজ্ঞান থেকে আমরা কিভাবে আধুনিক পদার্থবিজ্ঞানে যাচ্ছি। আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়া দিচ্ছে, অর্থাৎ ইথারের কল্পনা বাদ দিচ্ছে। আর আমরা যে এতদিন যে ক্লাসিক্যাল যে ধারণাটা লাভ করে আসছিলাম যে ভর, দৈর্ঘ্য ইত্যাদি পরিবর্তন হয় না, সেই আইডিয়া থেকে আমরা একটা নতুন আইডিয়াতে যাচ্ছি, সেটা হলো ভর, দৈর্ঘ্য, সময় ইত্যাদি পরিবর্তন হয় এবং আলোর বেগ হচ্ছে কি একটা অপরিবর্তিত এবং ধ্রুবক রাশি, এটাকে আপেক্ষিক বিবেচনা করা যায় না। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পাই মাইকেলসন মৌলিক পরীক্ষা থেকে, সেই সিদ্ধান্তগুলো হচ্ছে, 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ইথার বলে কিছু নেই। 2 আলোর বেগ ধ্রুবক রাশি, এটা
পরিবর্তন হয় না। 3 চুম্বক 3 হচ্ছে গ্যালিলিও রূপান্তর ভুল। এটা কিন্তু আমরা পরবর্তীতে দেখবো গ্যালিলিও রূপান্তর কিভাবে ভুল হয়, এই জিনিসটা আমরা আমাদের এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা এই যন্ত্রটার ব্যাখ্যাটা শুনলাম, আসলে কিভাবে এখানে পৃথিবী বরাবর এবং পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে এই যে বেগ বরাবর স্থাপন করে ইতারের কল্পনাটা করা হচ্ছে। এই দূরত্বটা আমরা বলেছি ডি, এই আলোটা সি বেগে যাচ্ছে, এদিকে সি বেগে গিয়ে ফিরে আসতেছে। ধরলাম এখান থেকে এই বিন্দুতে যাইতে সময়টাকে আমরা টি1 ধরেছিলাম প্রাথমিকভাবে, আর এই যে এই পি এ পথে গিয়ে আবার ফিরে আসতে সময় আমরা ধরেছি টি, আবার পিবি পথে গিয়ে আবার ফিরে আসতে সময় ধরেছি টি প্রাইম। আমরা বলেছি টি ইজ গ্রেটার দেন টি। এখানে আমরা একটা সময় ব্যবধান বের করেছি, বের করার পর একটা সমীকরণ পেয়েছিলাম সময় ব্যবধানের, তাই সেখান থেকে আমরা পথ পার্থক্য বের করেছি। ব্যতিচারের শর্ত থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে 2d b² c² সমান n ল্যামডা। আমাদের বেসিক্যালি এই সমীকরণটা মনে রাখতে হবে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্স গুলো সলভ করার জন্য। অলওয়েজ এখানে 10 সমান d সমান 10/11 মিটার ধরা হয়, এটা থাকতে পারে পরীক্ষায়। আবার এই ভিটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বেগ, আমরা জানি সেটা 30 কিলোমিটার/সেকেন্ড। আর সি তো আমরা জানি, এগুলোর মাধ্যমে ল্যামডা বসিয়ে আমরা এন এর মান বের করতে পারি, অর্থাৎ ফ্রিন্ডশিপ হচ্ছে কি হচ্ছে না সেটা বের করতে পারি। আমরা অলরেডি বলেছি এই যে চিরায়ত বলবিজ্ঞানের আইডিয়াগুলো আমরা ভুল প্রমাণ করে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে পা রেখেছি। আধুনিক পদার্থবিজ্ঞানের একদম প্রাথমিক অংশ হিসেবে যেটা আমরা পাই সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। এখন আমরা লিখবো আপেক্ষিক তত্ত্ব কাকে বলে। আপেক্ষিক তত্ত্ব হচ্ছে, আমরা বলেছি যে স্যার আইজাক নিউটন স্যার আমাদেরকে বলেছেন যে দৈর্ঘ্য, ভর, এরপরে সময় এগুলো অপরিবর্তিত থাকে, ধ্রুবক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এগুলো অপরিবর্তিত থাকে না, ধ্রুবক নয়। দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি অবজারভারের বা পর্যবেক্ষকের গতি সাপেক্ষে পরিবর্তনশীল হয়। এই আইডিয়াটাকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করব। নিউটনের মতে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি ধ্রুবক, কিন্তু আইনস্টাইন বলেন পর্যবেক্ষকের গতি সাপেক্ষে দৈর্ঘ্য, ভর, সময় পরিবর্তিত হয়। আইনস্টাইনের এই তথ্যকে আপেক্ষিক তত্ত্ব বলে। ইহা দুই প্রকার, এক সাধারণ আপেক্ষিক তত্ত্ব, এখানে আমাদের সৌরজগতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আর দুই হচ্ছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব, এখানে সময়, ভর, দৈর্ঘ্য পরিবর্তনের আলোচনা হয়। বিস্তারিত পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এবং বিশেষ আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় লেখার চেষ্টা করব। আজকে এতটুকুই আমরা শেষ করলাম।